জয়পুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বসবাস করত রমেশবাবু ও তার স্ত্রী ও তার মেয়ে সুমাইয়া। অনেক আগে রমেশবাবু রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকে তাদের ফ্যামিলিতে দুঃখের ছায়া নেমে আসে। পারভিন মানুষের বাসায় কাজ করে তার মেয়ে সুমাইয়াকে মানুষ করত। সুমাইয়া শহরে একটি ভালো স্কুলে পড়তো। সে পড়াশোনায় অনেক ভালো ছিল, প্রতিবার ক্লাসে ফার্স্ট হয়। কিন্তু সুমাইয়ার একটি সমস্যা ছিল, সে অনেক কিপটে। সে অতিরিক্ত কোনো কিছু খরচ করতো না। এটা নিয়ে তার মা অনেক চিন্তায় পড়ে যায়। মনে মনে সে ভাবতো, তার মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে যদি এমন কিপটামো করে তাহলে তো কেউই তাকে পছন্দ করবে না। তাদের এই মা মেয়ের সংসার কষ্টের মধ্য দিয়ে ভালোই চলছিল। হঠাৎ একদিন সুমাইয়াকে দেখতে আসলো শহর থেকে এক ধনী পরিবার। সুমাইয়াকে দেখে তাদের অনেক পছন্দ হয় এবং সুমাইয়ার মাকে বলে, আপনার মেয়ে অনেক সুন্দর, আমাদের অনেক পছন্দ হয়েছে। আমার ছেলের জন্য আমি মনে মনে এমন মেয়ে খুঁজছিলাম, কিন্তু পাচ্ছিলাম না। আজকে পেয়েছি। আপনারা গরিব, তাতে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আপনার মেয়ে আমার ছেলেকে সুখে শান্তিতে রাখবে তো? আমাদের কোনো কিছুরই অভাব নেই। আমাদের ছেলে মেয়ে কখনোই কোনো কষ্ট পায়নি। না না দিদি, আপনি কোনো টেনশন করবেন না। আমার মেয়ে অনেক কাজ পারে। আপনাদের সবার কথা মতো ও থাকবে। আর আপনি এত বড় ফ্যামিলি থেকে আমার মেয়েকে পছন্দ করেছেন, এটা তো আমাদের জন্য ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, তাহলে সামনের মাসে কোন একটি ভালো শুভ দিন দেখে আমার ছেলের বিবাহটা হোক। আপনি কি বলেন? তারপরে তারা অনেক কথা বলে, বিয়ের সবকিছু ফাইনাল করে সেখান থেকে চলে যায়। তারপর থেকে পারভিন আরো চিন্তায় পড়ে যায়। সে মনে মনে ভাবতে লাগলো, আমার মেয়ে যে কিপটা, এত বড় ফ্যামিলি থেকে বিয়ে এসেছে, সে যদি ওখানে গিয়ে এরকম কিপটামো করে তাহলে তো মান সম্মান সব চলে যাবে। আর ওকে তো বাসায় রাখবেই না। মেয়েটা যে একটাও কথা শোনে না। বারবার বলি তুই একটু ভালো হ, এত কিপটামো করিস না, কে শোনে কার কথা। এগুলো নিয়ে সে অনেক চিন্তায় ছিল। তখন সেখানে সুমাইয়া গেল, আর তার মা তখন বলল, সুমাইয়া, তুমি কি জানো তোমার সামনের মাসে বিয়ে? তাই বলি তুমি আর কিপটামো করো না, এখন একটু হাত খোলসা করে খরচ করো। তোমার শ্বশুরবাড়ির লোকদেরকে তুমি বুঝতে দিও না যে তুমি এত কিপটে। মা, তুমি আমার সাথে সবসময় এমন কিপটে কিপটে করো কেন? আমি কি কিপটে নাকি? আমি একটু সাশ্রয় করি, আর আমি শ্বশুরবাড়ি গেলেও এমনই করব। আমার স্বামীর টাকা আমি সাশ্রয় করব। আমার স্বামীর টাকা কি মানুষ খেয়ে নেবে নাকি সব? সাশ্রয় কিপটামোর মধ্যে রাত দিন তফাৎ। তুই কিপটে। সাশ্রয় মানে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করা। না মা, এটা তুমি ভুল কথা বলছো। আমার স্বামীর যদি টাকা সাশ্রয় করি তাহলে আমার শ্বশুরবাড়ির লোক আমাকে আরো ভালোবাসবে, তুমি দেখে নিও। পারভিন সুমাইয়াকে এরকম আরো অনেক কথা বলতে লাগলো। আর এভাবে বেশ কিছুদিন কেটে গেল। দেখতে দেখতে সুমাইয়ার বিয়ের দিন চলে আসলো। অনেক বড় অনুষ্ঠান করে সুমাইয়ার বিয়ে হলো। সুমাইয়ার শ্বশুর বাড়িতে গিয়ে প্রথম কয়েকদিন অনেক ভালোই চললো। তার ব্যবহারে প্রথম প্রথম শ্বশুরবাড়ির লোক সন্তুষ্ট ছিল। তার কিছুদিন পরেই সুমাইয়া কিপটামো শুরু করলো। একদিনের কথা, বৌমা, তুমি খাবার টেবিলে এত কম খাবার দিয়েছো কেন? তোমাকে বলেছি না খাওয়ার সময় অত কিপটামো করা যাবে না। যাও, এখন গিয়ে সবার প্লেটে বেশি বেশি খাবার দাও। মা, আমি তো এত কম খাবার দিইনি যে আবার সবাইকে দিতে হবে। আর কম খাওয়া তো মানুষের স্বাস্থ্যের জন্য খুব উপকার। বেশি খেলে মানুষের বেশি বেশি রোগ হয়, তাই অল্প খেতে হয়। সুমাইয়া, তুমি কিন্তু মায়ের কথায় ভুল ধরছো। মা কিন্তু তোমাকে তেমন কিছু বলেনি। মা বলেছে সবার যাতে পেট ভরে এমন খাবার দাও। তুমি যা খাবার দিয়েছো সবার কি হবে তা জানি না, আমার একটুও পেট ভরবে না। আর আমার সারাদিন অনেক কাজ করতে হয়, আমার অনেক শক্তি দরকার। পেট ভরে খেতে হয় না সুজন, তুমি তো এখনই অফিসে যাবে নাস্তা করে, তো তুমি হাঁটতে পারবে না। তাই তোমাকে অল্প খাবার দিয়েছি। না না, এত কম খাবার খেলে আমি অনেক অসুস্থ হয়ে যাব। আমি আর অফিসে যেতে পারবো না। তোমার জন্য তো আমার চাকরি চলে যাবে দেখছি। হ্যাঁ হ্যাঁ, অনেক বলেছো। সারাদিন আমার অনেক কাজ থাকে। আমি সব কাজ করেও এত রান্না বান্না করতে পারবো না। আমি ঠিক এতটুকুই রান্না করব। তোমাকে এত কাজ করতে কেই বা বলেছে? বাসার কাজের লোক তো তুমি নিজের ইচ্ছে তাড়িয়ে দিয়েছো। এখন তোমাকে কেউ হেল্প করবে না, তোমাকেই সব কাজ করতে হবে। তাড়িয়ে দিব না তো কি করব? এইটুকু কাজ করতে মাসে টাকা দিতে হয়। তাড়িয়ে দেওয়ার কারণে তোমার টাকাটা তো সাশ্রয় হলো, তাই না? তোমার ভালোর জন্যই তো এমনটা করেছি। তখন তার শ্বশুরবাড়ির লোক সবাই সুমাইয়ার বিরুদ্ধে কথা বলতে লাগলো, কিন্তু সে কোনো কথাই শুনল না।
তার কাছ থেকে 2বার খাবার চাইলে সে অনেক রেগে যেত। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। একদিন সুমাইয়ার শাশুড়ির রাতে অনেক খিদে পেয়ে ঘুম ভেঙে যায়। সে রান্নাঘরে যায় কিছু খেতে, কিন্তু সে রান্নাঘরে গিয়ে দেখতে পেল রান্নাঘরের সবকিছুতে তালা দেওয়া। এটা দেখে সে অনেক দুঃখ পেল আর বলল, আরে বাবা, বেছে বেছে আমি কি বৌমা নিয়ে এসেছি, এমন কিপ্টে না খাইয়ে মেরে ফেলবে, তবুও খাবার দেবে না। আমার কপাল যে এতই খারাপ তা আমার আগে জানা ছিল না। শেষ বয়সে আমাকে এত কষ্ট করতে হবে। এসব বলতে বলতে সুমাইয়ার ননদিনী আসলো। মা, তুমি এখানে কিসের জন্য এসেছো? নিশ্চয়ই তোমার খিদে পেয়েছে, তাই না? আমারও অনেক খিদে পেয়েছে, তাই আমি রান্নাঘরে খেতে আসলাম। রান্নাঘরে এসে কোনো লাভ নেই রে মা, তোর দাদার বউ সবকিছুতে তালা মেরে রেখেছে, কিছুই খাওয়ার উপায় নেই। আমারও অনেক খিদে পেয়েছে, আমার আর ভালো লাগছে না। চলো আমি আর তুমি বাইরে গিয়ে খেয়ে আসি, তাহলে আমিও আরামে পড়তে বসবো আর তুমিও ঘুমাতে পারবে। হ্যাঁ হ্যাঁ মা, তাড়াতাড়ি অর্ডার দে, আমার পেটের ভিতর তো চুচু করছে, তাড়াতাড়ি কিছু খেতে হবে। ননদিনী তখন ফোন অ্যাপ দিয়ে কিছু খাবার অর্ডার করলো অনলাইন থেকে। কিছুক্ষণ পরে ডেলিভারি ম্যান কলিং বেলে চাপ দেয়। তখন ননদিনী ও তার মা খাবার নিতে যায়। সেই সময় সুমাইয়ার ঘুম ভেঙে সেও সেখানে যায় আর তার মাকে বলে, আপনার ছেলের টাকা শুধু শুধু নষ্ট করছেন। আমি যা খাবার দিয়েছি তাতে আপনাদের পেট ভরেনি, আবার বাইরে থেকে অর্ডার করেছেন। আপনার ছেলে আজকে বাসায় আসুক, এর একটা ব্যবস্থা করতে হবে। বৌমা, তুমি যা খাবার দাও ওই খাবার খেয়ে আমার পেট ভরে না। বাইরের খাবার না খেলে রাতে আমার এখন ঘুম হবে না। তুমি অল্প খেয়ে ঘুমিয়ে পড়ো ঠিক আছে, কিন্তু আমার রাত জেগে পড়তে হয়, অনেক খিদে পায় আমার, তাই তো আমি আর মা বাইরে থেকে কিছু অর্ডার করেছি। চেষ্টা করলেই তো সব হয়। খোড়া মানুষ এভারেস্ট জয় করেছে, আর তুমি একটু খিদে নিয়ে পড়তে পারবে না? তুমি কি জানো জাপানিরা কখনোই পেট ভরে খায় না, তারা 80% খায় আর 20% ফাঁকা রাখে। আমি তো জাপানি না যে আমাকে সেভাবে চলতে হবে। তুমি তো আমাদের 20% খাওয়াও আর 80% ফাঁকা রাখো, এভাবে চলে কি হবে বলো? আপনারা আপনাদের ফ্যামিলির ঝগড়া পরে করেন, এখন আমাকে তাড়াতাড়ি টাকাটা দিন, আমার আরো অনেক কাজ আছে। কিসের টাকা? এখান থেকে 1 টাকাও দেব না। তুমি খাবার নিয়ে এসেছো, তোমার খাবার তুমি নিয়ে যাও। সে কি, এরকম তো কখনো হয় না। আপনারা অর্ডার করেছেন, আপনাদের এই খাবার নিতেই হবে। আমি আপনাদের বাড়ি পর্যন্ত দিতে এসেছি, এই খাবার আর ফেরত নেওয়া যাবে না। তাড়াতাড়ি টাকা দিন, রাত হয়েছে অনেক, চিল্লাচিল্লি করতে পারবো না, মানুষও রাখতে পারবো না। ভালোই ভালো চুপচাপ টাকা দিয়ে দিন। হ্যাঁ বৌমা, টাকা দিয়ে দাও, ওর তো কোনো দোষ নেই, আমরাই অর্ডার করেছি, এটা ওর কাজ। টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও, তা না হলে ওর বস ওর মাইনে থেকে টাকা কেটে নেবে। সুমাইয়া তখন টাকা দেয়। তারপরে ননদিনী ও তার শাশুড়ি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ে। তার কিছুদিন পরে হঠাৎ করে সুমাইয়া অসুস্থ হয়ে পড়ে। সুমাইয়াকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে সে প্রেগনেন্ট। এই খবর শুনে বাসার সবাই অনেক খুশি হয়। তারা ঠিক করে তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়ে তার ছেলেকে আশীর্বাদ দিবে। সুমাইয়া তখনও তার স্বামীকে বোঝানোর চেষ্টা করছিল যে অল্প লোককে দাওয়াত দিতে আর অল্প অল্প খরচ করতে, কিন্তু তার হাজবেন্ড তার কোনো কথাই শোনে না। সে অনেক লোককে দাওয়াত দেয় এবং অনেক খরচ করে, কিন্তু দেখা গেল অনুষ্ঠানের দিন সুমাইয়া সবার প্লেটে অল্প অল্প খাবার দেয়। এটা দেখে তাদের আত্মীয় স্বজন না খেয়ে রাগ করে সেখান থেকে চলে যায়। তখন তার স্বামী বলে, এটা কি করলে সুমাইয়া? তুমি আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিয়ে বাসায় এনে অপমান করলে। তুমি আমাদের সাথে এমন করো ঠিক আছে, কিন্তু আত্মীয় স্বজনদের সাথে এমন করলে কেন? আমার ছেলের আশীর্বাদের জন্য সবাইকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু আমার ছেলেকে কেউ আশীর্বাদ করলো না, এমনটা কেন করলে তুমি? আমি যেটা করেছি আমার ছেলের কথা ভেবেই করেছি। এখন এত টাকা খরচ করলে আমার ছেলে হলে তখন খরচ কিভাবে করব? আর তোমার কোনো আত্মীয় স্বজন খেলে আশীর্বাদ করবে না। তাই বলে সুমাইয়া সেখান থেকে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ সুমাইয়া আরো বেশি অসুস্থ হয়ে গেল। তার স্বামী শাশুড়ি তাকে ভালো ক্লিনিকে ভর্তি করলো। সুমাইয়া জ্ঞান ফিরতে সুমাইয়া বলতে লাগলো, হায় হায়, এত টাকা খরচ করে আমাকে এত ভালো ক্লিনিকে নেওয়ার কি দরকার ছিল? আমাকে এক্ষুনি তাড়াতাড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাও, সেখানে খরচ কম হবে। সুমাইয়ার হাজবেন্ড তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সুমাইয়া কিছুতেই কিছু বুঝতে চাইল না। তখন তারা উপায় না পেয়ে তার অসুস্থ অবস্থায় তাকে সরকারি হাসপাতালে ভর্তি করা হলো। ভর্তি করার পর সুমাইয়ার চিকিৎসা শুরু হয়। চিকিৎসা করে সুমাইয়ার হাজবেন্ডকে ডাক্তার বলে, সরি, আপনার স্ত্রী পেটে যে বাচ্চা ছিল সে বাচ্চাটা আর নেই।
আপনার স্ত্রী অনেক অপুষ্টিকর খাবার খেয়ে খেয়ে তার বাচ্চাকে পুষ্টির অভাবে মেরে ফেলেছে। প্রেগনেন্ট হলে অল্প খেলেও অনেক ভালো মন্দ খেতে হয়, কিন্তু আপনার স্ত্রী মনে হয় তা খায়নি, তাই আপনার সন্তানকে আর বাঁচানো গেল না। সুমাইয়ার কাছে তখন তার হাজবেন্ড ও শাশুড়ি গেল আর বলল, তোমার এই কিপটমোর জন্য আমার ছেলে আর দুনিয়াতে নেই। আমার সন্তানটার সাথে এমন হলো, তুমি কিপটমো করে করে অল্প খেয়েছো, আর আমার ছেলেকে তুমি না খেয়ে মেরে ফেলেছো। এভাবে আর হয় না, আমি তোমাকে ডিভোর্স দিয়ে দিলাম। আমি আর তোমার সাথে থাকবো না। সুমাইয়া তাদের কাছে অনেক মাপ চাইলেও তারা কোনো কথা শুনল না এবং সেখান থেকে চলে গেল। সুমাইয়া সুস্থ হয়ে বাসায় চলে আসে আর তারপর থেকে সারাক্ষণ মন খারাপ করে বসে থাকে। সে বুঝতে পেরেছিল তার কিপটমোর জন্য তার আজকে এই অবস্থা।